গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব। তো আজকে তোমাদের সাথে 25টা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের উপরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্টেন্ট, যদি তোমরা এগুলো ভালো করে যদি করো বা এই সিরিজটি করানো হচ্ছে, যদি ভালো করে তোমরা এই সিরিজটি যদি করো, আশা করছি তোমরা কিন্তু প্রিলিমস পরীক্ষাতে 2021-এর যে প্রিলিমস পরীক্ষা হবে সেখানে কিন্তু 15+ কিন্তু স্কোর ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো সকলকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো ক্লাসটি আজকে শুরু করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, স্কিজোফ্রেনিয়া ডিজিজ ইজ ফাউন্ড টু এফেক্ট ড্যাশ। তো স্কিজোফ্রেনিয়া একটি রোগ, তো এই রোগটা মানুষের যদি হয় তাহলে কোন জিনিসটা মানুষের এফেক্ট করে এই রোগটা হওয়ার কারণে? তাহলে সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে মাইন্ড, মানে মস্তিষ্ক। তো যদি স্কিজোফ্রেনিয়া যে রোগটি আছে যদি এটি হয় তাহলে মানুষের মাইন্ড যেটা আছে সেটাই কিন্তু এটা ডিস্টার্ব করে বা এফেক্ট করে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। স্কিজোফ্রেনিয়া ইজ আ ক্রনিক ব্রেন ডিসঅর্ডার দ্যাট এফেক্টস লেস দেন 1% অফ ইউএস পপুলেশন। তো স্কিজোফ্রেনিয়া হচ্ছে একটা ক্রনিক ব্রেন ডিসঅর্ডার, আর এটা কিন্তু ইউএস পপুলেশনের 1%-এর থেকেও লেস মানুষ কিন্তু এটা এফেক্ট করে। When schizophrenia is active, symptoms can include delusions, hallucinations, disorganized speech, trouble with thinking and lack of motivation. যদি কোনো মানুষের যদি স্কিজোফ্রেনিয়া যদি রোগটি হয় তাহলে তাদের কী কী সিমটম হবে সেটা হচ্ছে ডিইলিউশনস হবে, হলিসিনেশনস হবে, ডিসঅর্গানাইজ স্পিচ হবে এবং তাদের চিন্তাভাবনা যেটা হবে সেটা কিন্তু তাদের প্রবলেম হবে চিন্তা করতে, এবং তাদের যে মোটিভেশন হবে সেটা কিন্তু তারা ল্যাক করবে। তো এই ধরনের জিনিসগুলো, এই ধরনের সিমটমসগুলো হবে যদি কোনো মানুষের স্কিজোফ্রেনিয়া রোগটি হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখে নাও কি আছে, ডিউটেরিয়াম ইজ অলসো নোন অ্যাজ হেভি ড্যাশ। তো ডিউটেরিয়াম যেটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। ক্লিয়ার? তো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা হচ্ছে ডিউটেরিয়াম, প্রোটোনিয়াম এবং ট্রাইটেরিয়াম। তো 3টে হাইড্রোজেনের হচ্ছে আইসোটোপ, তো তার মধ্যে ডিউটেরিয়ামটাকে বলা হয় হেভি কি? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, হেভি হাইড্রোজেন। তো এই রিজনটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো রিজনটা হচ্ছে ডিউটেরিয়াম ইজ অলসো নোন অ্যাজ হেভি হাইড্রোজেন বিকজ অফ এক্সট্রা নিউট্রন ইন দ্য অ্যাটমিক নিউক্লিয়াস। তো এটা দেখো, তোমার হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে আর ডিউটেরিয়াম কি হচ্ছে এক্সট্রা কিন্তু একটা নিউট্রন আছে অ্যাটমিক নিউক্লিয়াসের মধ্যে। তো এই কারণে এটাকে বলা হয় কি হেভি হাইড্রোজেন। ক্লিয়ার? হাইড্রোজেন এটা নর্মাল আর ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেন আইসোটোপ। তো এখানে কি হচ্ছে তার নিউক্লিয়াসে এক্সট্রা একটা কি আছে নিউট্রন আছে। ক্লিয়ার? তো সে কারণে এটাকে বলা হয় কি হেভি হাইড্রোজেন। আর হাইড্রোজেনের 3টে তোমার আইসোটোপ আছে, একটা ডিউটেরিয়াম, প্লুটোনিয়াম এবং টাইটেরিয়াম। ক্লিয়ার? চলো, তো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে মক টেস্ট সিরিজ। খুবই ইম্পর্টেন্ট এই মক টেস্ট সিরিজটা। যারা ভালো করে তোমরা প্রিপারেশন করে নিয়েছো অথবা তোমরা লাস্ট মিনিট তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো নিজেদেরকে। তোমরা কী কী পেয়ে যাবে একবার দেখে নাও। ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে 15টি, স্পিড টেস্ট পেয়ে যাবে 220টি, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট থাকবে 60টা। পুরোপুরি কিন্তু 100% সিলেবাস কভার করা আছে, ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার। পরীক্ষাগুলো দেওয়ার পর তোমরা সেখান থেকে স্মার্ট র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে আর আনলিমিটেড টাইম তোমরা কিন্তু এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। আর যতগুলো কোয়েশ্চেন এখানে করানো হবে সব প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন। ঠিক আছে? তোমরা টোটাল টেস্ট পেয়ে যাবে 295টা টেস্ট পেয়ে যাবে আর টোটাল কোয়েশ্চেন থাকবে তোমাদের সেখানে 10,000-এর উপর। ক্লিয়ার? ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে ভালো করে তোমরা এখানে কোর্স এবং পেমেন্ট লিঙ্কটা এখানে দেওয়া আছে, তোমরা ক্লিক করে সেখানে সমস্ত ডিটেলস ওখানে তোমরা দেখে নিও। আর অবশ্যই যখন তোমরা এনরোলমেন্ট করবে AMAR এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই কোডটা কিন্তু তোমরা অবশ্যই টাইপ করে এখানে এন্টার করে দেবে। তোমরা যদি এই কোডটা টাইপ করো তোমরা কিন্তু স্ট্রেট 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু AMAR 50 কোডটা ব্যবহার করে 50% ডিসকাউন্ট অ্যাভেল করে নেবে এই মক টেস্ট সিরিজের জন্য। ক্লিয়ার? যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমাদেরকে আমরা গাইড করে দেবো। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, গ্রাফাইট ইজ অ্যান অ্যালোট্রপিক ফর্ম অফ ড্যাশ। তো গ্রাফাইট হচ্ছে একটা অ্যালোট্রপিক ফর্ম, মানে সেটা কিসের অ্যালোট্রপিক ফর্ম হচ্ছে গ্রাফাইট। খুব ইজি কোশ্চেন। তো এর সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে কার্বন। তো জেনারেলি কার্বনের কিন্তু 3টে অ্যালোট্রপিক ফর্ম আছে, একটা হচ্ছে ডায়মন্ড, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ফুলারেন্স। ঠিক আছে? তো দেখে নিয়ে ব্যাপারে ডায়মন্ড, গ্রাফাইট অ্যান্ড ফুলারেন্স সাবস্টেন্স দ্যাট ইনক্লুড ন্যানোটিউবস অ্যান্ড buckballs
সাচ অ্যাজ বাকমিনিস্টার ফুলরেন্স। বাকমিনিস্টার ফুলরেন্স কিন্তু অনেক সময় কোয়েশ্চেনে দেয়, তো এর যে ফর্মুলা সেটা হচ্ছে C60, খুব ইম্পর্টেন্ট কিন্তু। বাকমিনিস্টার ফুলরেন্স হচ্ছে C60, জাস্ট বলের মতন দেখতে, ফুটবলের মতন দেখতে হয়, তো কিন্তু এরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বাকমিনিস্টার ফুলরেন্সের যে ফর্মুলা সেটা হচ্ছে C60। আর দ্য 3 অ্যালোট্রোপস অফ পিওর কার্বন, তো ডায়মন্ড, গ্রাফাইট এবং ফুলরেন্স এই তিনটে হচ্ছে কি কার্বনের তিনটে কিন্তু পিওর অ্যালোট্রোপস। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দ্য মেইন সোর্স অফ হাইড্রোজেন ফর প্লান্ট ইজ। তো প্ল্যান্ট কিন্তু অনেক ধরনের, তারা যখন ফটোসিনথেসিস করে তারা কিন্তু অনেকগুলো জিনিস তারা তখন কনজিউম করে। তো ফটোসিনথেসিস এখানে তোমাদের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, 6H2O plus 6CO2 gives C6H12O6 plus 6O2। এখানে সানলাইট আর ক্লোরোফিল। ক্লিয়ার? তাহলে 6 হাইড্রোজেন মলিকিউলস মানে 6 ওয়াটার মলিকিউলস প্লাস 6 কার্বন ডাইঅক্সাইড মলিকিউলস, তো তখন কি দেবে 1 মলিকিউলস অফ গ্লুকোজ আর 6 মলিকিউলস অফ অক্সিজেন। এটা হচ্ছে ফটোসিনথেসিস ফর্মুলা প্লান্টসের সময়। তো প্লান্ট যখন মানে প্লান্টের হাইড্রোজেনের মেন সোর্স কোনটি, তো প্লান্ট হাইড্রোজেন কোত্থেকে পাচ্ছে আগে দেখো, প্লান্ট হাইড্রোজেন পাচ্ছে হচ্ছে ওয়াটার থেকে হাইড্রোজেন পাচ্ছে, ঠিক আছে? আর তো কোনো সোর্স থেকে তারা হাইড্রোজেন পাচ্ছে না, তাহলে প্লান্টের হাইড্রোজেনের সোর্স হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াটার, অপশন সি। ক্লিয়ার? তো ওয়াটার ইজ দ্য মেন সোর্স অফ হাইড্রোজেন ফর প্লান্টস, তাহলে ওয়াটার হচ্ছে কি প্লান্টের হাইড্রোজেনের মেন সোর্স। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, লাইস আর এক্সাম্পল অফ ড্যাশ। লাইস মানে যেগুলো মাথায় থাকে, উকুন যেগুলোকে আমরা বলি, তো লাইস হচ্ছে এগুলোর মধ্যে কিসের এক্সাম্পল? তো সঠিক উত্তরে যাবে অপশনে ইক্টোপ্যারাসাইট। তো লাইসের এক্সাম্পল, লাইস কিসের এক্সাম্পল হচ্ছে ইক্টোপ্যারাসাইট। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, লস ইজ দ্য কমন নেম ফর মেম্বার অফ দ্য অর্ডার ফিরাপতেরা। লাইস আর অবলিগেট প্যারাসাইটস লিভিং এক্সটার্নালি অন ওয়ার্ম ব্লাডেড হোস্ট which include every species of birds and mammals except for monotremus, pangolins and bats. তো লস হচ্ছে কমন নেম ফর দ্য মেম্বার অফ অর্ডার ফিরাপথেরা, ঠিক আছে? অর্ডার ফিরাপথেরার কমন নেম যে সমস্ত মেম্বার্সগুলো আছে সেগুলোকে কি বলি আমরা, লস। এগুলো কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত ওয়ার্ম ব্লাডেড হোস্ট আছে তাদের শরীরে এগুলো জেনারেলি পাওয়া যায়, ঠিক আছে? যেমন বার্ডস, ম্যামেল, এক্সেপ্ট মোনোট্রেমাস, প্যাঙ্গুলিনস এবং বার্ডস, এদের ছাড়া বাদ বাকি ম্যাক্সিমাম বার্ডস, ম্যামেলস এদের কিন্তু শরীরের মধ্যে এগুলো জেনারেলি পাওয়া যায়, ঠিক আছে? যেগুলোকে আমরা জেনারেলি কি বলি, উকুন। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, অ্যারিস্টটল ইজ কনসিডার অ্যাজ আ ফাদার অফ সাবজেক্ট অফ ড্যাশ। তো অ্যারিস্টটল উনাকে কোন সাবজেক্টের ফাদার হিসাবে আমরা জানি? সঠিক উত্তরে যাবে অপশন সি, স্যার হচ্ছে বায়োলজি। তো বায়োলজির ফাদার হিসাবে আমরা কাকে জানি, উনি হচ্ছেন অ্যারিস্টটল। একটু দেখে নিয়ে ব্যাপারে, ফাদার অফ বোটানি হচ্ছেন থিওরোপ্লাস্ট, ফাদার অফ জুলজি হচ্ছেন অ্যারিস্টটল, ফাদার অফ বায়োলজি হচ্ছেন অ্যারিস্টটল এবং ফাদার অফ মডার্ন বোটানি হচ্ছে কার্লস লিনিয়াস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, পিওর ওয়াটার ক্যান বি অবটেইন ফ্রম সি ওয়াটার বাই প্রসেস অফ ড্যাশ। তো সি ওয়াটার যেটা হচ্ছে কি নোনা জল, সেখান থেকে যদি আমরা পিওর ওয়াটার যদি আমরা চাই, কোন প্রসেস দিয়ে পিওর ওয়াটার আমরা সেখান থেকে অবটেইন করতে পারবো? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ডিস্টিলেশন। ডিস্টিলেশন প্রসেস দিয়ে আমরা সি ওয়াটার বা যে কোনো নোনা জল বা নোংরা জল সেখান থেকে কিন্তু আমরা পিওর এবং ফ্রেশ ড্রিঙ্কেবল ওয়াটার সেখান থেকে আমরা অবটেইন করতে পারবো। অ্যাকচুয়ালি ডিস্টিলেশনে কি হয়, কোনো মনে করো একটা তোমার মানে বিকার হোক বা কোনো জায়গা হোক, সেখানে যদি আমি জলটাই গরম করি, ঠিক আছে, নিয়ে উপরে মুখটা একটা ফানেল দিয়ে যদি আমি কভার করে দিই, সে দিয়ে একটা অন্য চেম্বারে যদি আমি মনে করো এটাকে কালেক্ট করি, ঠিক আছে, এটা যদি কালেক্ট করি, এখানে আমি কি করব, কোল্ড ওয়াটার এখান থেকে পাস করাবো। তো যখন এটা হিট হয়ে যখন ভেপার হচ্ছে, ভেপারে ঠান্ডা জলটা এদিকে হয়, এখানে কী হয়, তোমার ওয়াটারটা জমে। তাহলে এই প্রসেসটাকে আমরা জেনারেলি কী বলি, ডিস্টিলেশন। তাহলে এই প্রসেস দিয়ে যত নোংরাই জল হোক, যত পয়জনাস জল হোক, যতই নোনা জল হোক, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু একদম পিওর ফ্রেশ ওয়াটার সেখান থেকে আমরা অবটেইন করতে পারবো এই ডিস্টিলেশন প্রসেস দিয়ে। ক্লিয়ার? একটু দেখে নিই এবারে, pure water can be produced from sea water by distillation. During distillation, the sea water is boiled. The water vapor is then cooled and condensed to form pure water, leaving the salt behind. Obviously যে প্রসেসটা তোমাদেরকে বললাম সেটি এখানে
এক্সপ্লেন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, when a constant force is applied over a body then it moves with uniform dash। যদি একটা অবজেক্ট বা একটা বডির উপরে যদি আমি কনস্ট্যান্ট যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তো তার যে মুভমেন্টটা ইউনিফর্মলি কি মুভমেন্ট হবে। ঠিক আছে, তো যদি মনে করো আমরা একটা বডি আছে তার কনস্ট্যান্ট কি থাকে, তার মাসটা কনস্ট্যান্ট থাকে, আর ফোর্সটা এখানে কি বল দিচ্ছি আমি, যদি কনস্ট্যান্ট হয় তাহলে কোন জিনিসটা ইউনিফর্ম হবে, অবভিয়াসলি কী হবে, অ্যাক্সিলারেশন যেটা হবে সেটা কী হবে, ইউনিফর্ম। তো কারেক্ট আনসার কোনটা হবে, অপশন সি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তো অ্যাকর্ডিং টু দ্য নিউটনস সেকেন্ড ল সেটা আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। তাহলে যখন মনে করো ফোর্সটা আমি অ্যাপ্লাই করছি কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট ফোর্স, মাসটা কী হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে যে মুভমেন্টটা হবে সেটাও কী হবে, তোমার ইউনিফর্ম মুভমেন্ট হবে বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হবে, সেটা এখানে লিখেছে। দেখেন একটু কী আছে, when constant force is applied to a body its accelerations remain constant as force is the product of mass of body and acceleration। তো যখন একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে বডির উপরে তখন তার অ্যাক্সিলারেশন যেটা থাকে সেটা কি থাকছে, সবসময় কনস্ট্যান্ট থাকছে, কারণ ফোর্সটা কী হচ্ছে কনস্ট্যান্ট আছে আর মাসটা কী আছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে যখন দুটোর জিনিস কনস্ট্যান্ট থাকে তখন অ্যাক্সিলারেশনটা কী হবে, তোমার অবভিয়াসলি তার ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে হবে। ক্লিয়ার? হিয়ার মাস ইজ কনস্ট্যান্ট, ফোর্স ইজ কনস্ট্যান্ট, দাস অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো? যখনই আমরা নিউটন সেকেন্ড লয়ের উপরে আমরা অ্যাপ্লিকেবল করব, মাসটা কী থাকে কনস্ট্যান্ট, ফোর্স যদি কনস্ট্যান্ট হয় তখনই কিন্তু অ্যাক্সিলারেশনটাও কি থাকবে, ইউনিফর্ম থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য মেডিটেরিয়ান ক্লাইমেট ইজ হাইলি ফেভারেবল ফর প্রোডাকশন অফ ড্যাশ। এটা একটু জিওগ্রাফিক্যাল কোশ্চেন হয়ে আছে। তো মেডিটেরিয়ান ক্লাইমেট যেটা হচ্ছে, তো সেই মেডিটেরিয়ান ক্লাইমেট কোন ক্রপস বা কোন গাছের সব থেকে ফেভারেবল প্রোডাকশন করার, সেটা হচ্ছে হাইলি ফেভারেবল ক্লাইমেট। ঠিক আছে, কোন ক্রপের হাইলি ফেভারেবল ক্লাইমেট হচ্ছে মেডিটেরিয়ান ক্লাইমেট। সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে ফ্রুটস, মানে ফল। যে কোনো ফলের সব থেকে হাইলি ফেভারেবল প্রোডাকশন ক্লাইমেট হচ্ছে সেটা হচ্ছে কি, মেডিটেরিয়ান ক্লাইমেট। কোল্ড অ্যান্ড ময়েস্ট উইন্টার ইন মেডিটেরিয়ান রিজন এনেবল অ্যাম্পল প্রোডাকশন অফ ফ্রুটস। তাহলে মেডিটেরিয়ান ক্লাইমেট যেটা হয় সেটা কি হয়, একটু ঠান্ডা হয় আর একটু ওয়েদারটা কী থাকে, ময়েস্ট থাকে, সেটা হচ্ছে কিন্তু যে কোনো ফলের সব থেকে ফেভারেবল প্রোডাকশন ক্লাইমেট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটি দেখে না কি আছে, ইন উইচ পার্ট অফ হিউম্যান বডি দেয়ার ইজ স্ট্রংগেস্ট মাসেল। তো আমাদের শরীরে, ঠিক আছে, মানুষের শরীরে সব থেকে স্ট্রংগেস্ট মাসেল কোন হিউম্যান বডি, মানে কোন জায়গায় আছে, মানুষের শরীরে সব থেকে স্ট্রংগেস্ট মাসেলটি কোন জায়গায় আছে। সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে জ। মানে আমরা দাঁতের যে কি বলবো জগুলো আছে, ঠিক আছে, মাড়ি, যেগুলো আমরা জেনারেলি মাড়ি বলি, সেগুলো হচ্ছে কি সব থেকে স্ট্রংগেস্ট মাসেল। ঠিক আছে, দেখে না একটু এর আপনি, দ্য স্ট্রংগেস্ট মাসেল ইন হিউম্যান বিং ইজ ম্যাসেস্টার। ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাহলে ম্যাসেস্টার মাসেলটা কোনটা হচ্ছে, এই যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলি কি আমরা ম্যাসেস্টার মাসেল। ঠিক আছে, the strongest muscle in human being is the masseter muscle. The muscle masseter is a thick muscle in the cheek and is situated in the back of jaw. During chewing it is responsible for opening and closing of the jaw. তাহলে ম্যাসেস্টার যে মাসেলটি আছে সেটা হচ্ছে কি মানুষের শরীরে সব থেকে স্ট্রংগেস্ট মাসেল। এটা কোথায় থাকে, দ্য মাসেল ম্যাসেস্টার ইজ থিক মাসেল ইন দ্য চিক অ্যান্ড ইজ সিচুয়েটেড ব্যাক অফ দ্য জ। এটা থাকে কোথায়, জয়ের পিছন দিকে এটা পাওয়া যায়। ক্লিয়ার? যখন আমরা চেবাই খাবারকে তখন এই ম্যাসেস্টার মাসেলটা কিন্তু রেসপন্সিবল ফর ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য জ। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, দ্য নেম ক্রোমোজোমস ওয়াজ কয়েন্ড বাই হুম। তো ক্রোমোজোম কথাটি কে আবিষ্কার বা কে এটিকে কয়েন্ট করেছিলেন। সঠিক উত্তরে যাবে অপশন বি, উনি হচ্ছেন ডাব্লিউ ভ্যালদিয়ার। তো ডাব্লিউ ভ্যালদিয়ার উনি 1888 সালে ক্রোমোজোম টার্মটাকে উনি কয়েন্ট করেছিলেন। ক্লিয়ার? একটু দেখে নিয়ে এটা আপনি, ডাব্লিউ ভ্যালদিয়ার কয়েন্ড দ্য টার্ম ক্রোমোজোমস ইন 1888। তো 1888 সালে ডাব্লিউ ভ্যালদিয়ার উনি একজন সায়েন্টিস্ট, উনি কিন্তু ক্রোমোজোমের নামটি উনি কয়েন্ড করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ইন আ হিউম্যান বডি আউট অফ 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস 6 ক্রোমোজোমস রিমেন্স ড্যাশ। তো আমাদের হিউম্যান বডিতে, মানুষের শরীরে টোটাল কতগুলো ক্রোমোজোমস থাকে, সেটা হচ্ছে 23 পেয়ার্স, অথবা আমি বলতে পারি 46 ক্রোমোজোমস। ঠিক আছে, তো তার মধ্যে 22 পেয়ার
সেটা থাকে কি অটোজোম, ঠিক আছে। আর ওয়ান পেয়ার যেটা থাকে সেটা থাকে কি তোমার সেক্স ক্রোমোজোম, এটাকে আমরা বলি অ্যালোজোমস, অটোজোমস অথবা অ্যালোজোমস। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে টোটাল কতগুলো পেয়ার থাকে, 23 পেয়ার থাকে ক্রোমোজোম, তার মধ্যে সেক্স ক্রোমোজোম কতগুলো থাকে সেটা হচ্ছে 1 পেয়ার, ঠিক আছে। কারেক্ট আনসার হবে অপশন এ, সেটা হচ্ছে 1 পেয়ার। একটু দেখে নিই এর ব্যাপারে। ইন হিউম্যান ইচ সেল নর্মালি কন্টেন্স 23 পেয়ার্স অফ ক্রোমোজোমস ফর আ টোটাল অফ 46, 22 of these pairs called autosomes look the same in both males and females. The 23rd pair, the sex chromosomes differ between males and females. ছবিটা দেখলে তোমরা এখানে বুঝতে পারবে, ঠিক আছে। একটু আমি এখানটা রাব করে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 23টা কিন্তু টোটাল পেয়ার থাকে, তার মধ্যে 22টা দেখবে মোটামুটি মেল ফিমেলদের সেম থাকে, ঠিক আছে। আর 23 একটা থাকে কি এক্স ওয়াই, এটা থাকছে মেলদের, আর এক্স এক্স থাকছে হচ্ছে ফিমেলদের, ঠিক আছে। মেলদের থাকছে এক্স ওয়াই আর ফিমেল থাকছে এক্স এক্স। ক্লিয়ার? তো এই জিনিসটাকে বলি আমরা কি অ্যালোজোমস অথবা সেক্স ক্রোমোজোমস। ক্লিয়ার? 22টা পেয়ার সেম থাকছে, একটা শুধু পেয়ার থাকছে কি আলাদা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু অথর্ড দ্য বুক মাইক্রোগ্রাফিক্স অ্যান্ড ডেভেলপ সেল কনসেপ্ট। তো মাইক্রোগ্রাফিক্স বলে বইটি কে অথর করেছেন এবং উনি ডেভেলপ করেছেন সেল কনসেপ্টটি, ঠিক আছে। দুটোই কিন্তু সেম পার্সন। তো মাইক্রোগ্রাফিক্স বইটি কে লিখেছেন এবং তার সাথে সেল কনসেপ্টটা উনি কিন্তু ডেভেলপ করেছেন, ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ রবার্ট হুক। খুবই কমন কোয়েশ্চেন। তো রবার্ট হুক কিন্তু উনি অথর হচ্ছেন মাইক্রোগ্রাফিক্স নামের বইটি এবং উনি কিন্তু সেল কনসেপ্টটিও ডেভেলপ করেছেন। ক্লিয়ার? একটু দেখে নিই এরপরে। মাইক্রোগ্রাফিয়া অর সাম physiological descriptions of minute body made by magnifying glasses with observations and inquiries theory upon is a historical significant book by Robert Hooke about his observation through various lenses. তো মাইক্রোগ্রাফিকা বা মাইক্রোগ্রাফিক্স একটি বই, এটি লিখেছেন হচ্ছেন রবার্ট হুক। তো উনি কিন্তু ভেরিয়াস অবজারভেশন করেছেন, ভেরিয়াস লেন্সেস দিয়ে উনি কিন্তু অবজারভেশন করেছেন, সেই অবজারভেশনগুলো কিন্তু উনি ওখানে লিখেছেন। It is particularly notable for being the first book to illustrate insect, plant, etc. as seen through microscopes. Published in January 1665, the first major publication of Royal Society. উনি কিন্তু এই বইটি প্রকাশিত করেছিলেন 1665 সালে, আর কোন পাবলিকেশন এটি পাবলিশ করেছিল ওটা হচ্ছে রয়্যাল সোসাইটি। এবং রবার্ট হুকি উনি কিন্তু প্রথম যিনি সেল কনসেপ্টের উপরে উনি কিন্তু থিওরিটাও ডেভেলপ করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ওয়ান অফ দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই সেক্স ক্রোমোজোম ইজ। তো সেক্স ক্রোমোজোম দ্বারা কোন ডিজিজটি ট্রান্সমিট হয় এগুলোর মধ্যে? তো অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি জেনেটিক্যালি ডিজিজ, ঠিক আছে, জেনেটিক ডিজিজ। তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে জেনেটিক ডিজিজ, যেটা ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম দিয়ে প্যারেন্টস থেকে ইয়াং জেনারেশনে সেটা ট্রান্সমিট হয়। তো সঠিক উত্তর যাবে অপশন সি, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা জেনেটিক একটা ডিসঅর্ডার, ঠিক আছে, যেটা কিন্তু প্যারেন্টস থেকে চাইল্ডদের মধ্যে আসে। তো দেখে নিই এরপরে, দ্য মোস্ট কমন কাইন্ড অফ কালার ব্লাইন্ডনেস আর জেনেটিক, মিনিং দে হ্যাভ পাসড অন ফ্রম প্যারেন্টস। ইফ your color blindness is genetic, your color vision will not get any better or worse over time. তাহলে ম্যাক্সিমাম যে কালার ব্লাইন্ডনেস যে রোগটি, এটা হচ্ছে কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার, মানে প্যারেন্টস থেকে তোমার অফস্প্রিংদের মধ্যে আসে। যদি কোনো অফস্প্রিংয়ের যদি জেনেটিক্যালি যদি কালার ব্লাইন্ডনেস হয়, সেটা কিন্তু তারা কোন দিন কিন্তু সেটা রিকভার করতে পারবে না, আর টাইমের ক্ষেত্রে মানে যত দিন যাবে তার কিন্তু সেটা আরও ওয়ার্স্ট হতে যাবে। ক্লিয়ার? তো এগুলোর মধ্যে কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে একটা কি জেনেটিক্যাল ডিসঅর্ডার, ঠিক আছে, মানে প্যারেন্টস থেকে অফস্প্রিংয়ের মধ্যে আসে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ডক্টর হরগোবিন্দ খরোনা গট নোবেল প্রাইজ ফর হিজ কন্ট্রিবিউশন অন ট্যাক্স। তো ডক্টর হরগোবিন্দ খরোনা তার কোন কাজের উপরে ওনাকে নোবেল প্রাইজ দিয়ে ওনাকে পুরস্কৃত করা হয়েছিল? সঠিক উত্তরে যাবে অপশন বি জিনস। তো ডক্টর হরগোবিন্দ খরোনাকে 1968 সালে জিনের ওপরে ওনাকে কিন্তু কাজ করেছিলেন, আর ওনাকে ফিজিওলজি এবং মেডিসিনের ফিল্ডের উপরে ওনাকে কিন্তু নোবেল প্রাইজটি দেওয়া হয়েছিল 1968 সালে। ক্লিয়ার? এটা দেখে নিই এরপরে, দ্য নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন ইন 1968 ওয়াজ awarded jointly to
Robert W. Hawley, Hargobind Kharona, and Marshall W. Nirenberg for their interpretation of genetic code and function of protein synthesis. তো তিনজনকে জয়েন্টলি নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফিজিওলজি অথবা মেডিসিনের উপরে 1968 সালে। তিনজনের নাম হচ্ছে রবার্ট ডাব্লিউ হলে, ডক্টর হরগোবিন্দ খরোনা এবং মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ। তো এই তিনজনকে তাদের প্রোটিন সিনথেসিস, ফাংশন অফ প্রোটিন সিনথেসিস এবং ইন্টারপ্রিটেশন অফ জেনেটিক কোড এরা উপরে কাজ করেছিলেন। আর এর ভিত্তি করে ওনাদের তিনজনকে কিন্তু 1968 সালে নোবেল প্রাইজ দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন জানা কি আছে, ইম্পর্টেন্ট কজ অফ হার্ট অ্যাটাক ফর আ পারসন মে বি ইনক্রিজড। হার্ট অ্যাটাকের যদি কোনো মানুষের এগুলোর মধ্যে কোন রোগটি যদি থাকে তাদের হার্ট অ্যাটাক চান্সটি ইনক্রিজড হয়ে যায়। সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে কোলেস্ট্রল। যদি কোনো মানুষের হাই কোলেস্ট্রল থাকে তাহলে সেই মানুষের কিন্তু হার্ট অ্যাটাকের চান্সটা কিন্তু আরও ইনক্রিজড হয়ে যায়। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে হাই লেভেল অর লো লেভেল লিপোপ্রোটিন এলডিএল কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল ইজ মোস্টলি লাইকলি টু ন্যারো আর্টারিজ। তো যদি কোনো মানুষের হাই লেভেল অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিন হয়, সেটা হচ্ছে কোলেস্ট্রল অথবা ব্যাড কোলেস্ট্রল, তাদের কি হয় আর্টারিজগুলোকে ন্যারো করে দেয়। A high level of triglycerides, a type of blood fat related to your diet, also increase your risk of heart attack. আর যদি কোনো মানুষের হিউজ অ্যামাউন্ট অফ যদি কোলেস্ট্রল থাকে তাহলে সেই মানুষের কিন্তু চান্সেস অফ হার্ট অ্যাটাকটাও সেটা কি হয় ইনক্রিজড করে যায়। তো সেই কারণেই রেগুলারলি কিন্তু কোলেস্ট্রল চেক করাতে হয় আর সেই মানুষদের কি হয় রেগুলারলি মেডিসিনের আন্ডারে থাকতে হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যেন কি আছে, হিট ফর বয়লিং পয়েন্ট অফ মার্কারি ইজ অ্যারাউন্ড। মার্কারির বয়লিং পয়েন্ট কত ডিগ্রি সেলসিয়াসে? তোর সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 360 ডিগ্রি সেলসিয়াস, অ্যারাউন্ড 300 ডিগ্রি সেলসিয়াস। এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে 356.7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অপশানে তুমি যদি এটা দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি তোমরা সেটা কিন্তু জেনে যাবে যে এটাই হবে অ্যান্সার। তো সে কারণে একটা অ্যাপ্রক্স ভ্যালু দিতে 280, 320, 360, 440। তো সঠিক উত্তর যাবে অ্যাপ্রক্স, সেটা হচ্ছে 360 ডিগ্রি সেলসিয়াস। এটা দেখে নিই ব্যাপারে ইট হ্যাজ এ বয়লিং পয়েন্ট অফ 674 ডিগ্রি ফ্যারেনহাইট, যেটা হচ্ছে কি 356.7 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড এ মেল্টিং পয়েন্ট অফ -38 ডিগ্রি ফ্যারেনহাইট, যেটা হচ্ছে -38.89 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? মার্কারি ইজ স্টেবল, ইট ডাজ নট রিয়াক্ট ইন এয়ার, ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিড অ্যান্ড অ্যালকাইলি। তো মার্কারির বয়লিং পয়েন্ট হচ্ছে 356.7 ডিগ্রি সেলসিয়াস এবং মেল্টিং পয়েন্ট হচ্ছে 38.89 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এখানে দেখো 38 ডিগ্রি ফ্যারেনহাইট আর 38.89 সেলসিয়াস কাছাকাছি। তোমাদেরকে বলে রাখি যদি -40 ডিগ্রি সেলসিয়াস হয় ইকুয়ালস টু -40 ডিগ্রি হচ্ছে কি ফ্যারেনহাইট। সেলসিয়াস স্কেল এবং ফ্যারেনহাইট স্কেল একমাত্র -40 ডিগ্রি টেম্পারেচারে দুটোর ভ্যালু কি থাকে সেম থাকে। ক্লিয়ার? তোমরা যদি এই ফর্মুলাটা যদি জানো C/5 ইকুয়ালস টু F-32/9, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখবে তোমরা ঠিক -40 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে সেখান থেকে -40 ডিগ্রি ফ্যারেনহাইট পেয়ে যাবে। তা তোমাদেরকে দেখিয়ে দিই, -40 ডিগ্রি আমি সেলসিয়াস নিচ্ছি, ফ্যারেনহাইট বার করব। তাহলে মাইনাস সেলসিয়াস জায়গায় -40 লিখছি, -40/5 ইকুয়ালস টু F-32/9। তাহলে এটা কত হয়েছে 5 8 = 40, তাহলে -8 ইকুয়ালস টু F-32/9, তাহলে 9 8 কত যাচ্ছে -72 ইকুয়ালস টু F-32। এখান থেকে কী হচ্ছে 72 আর যদি চলে 32 তাহলে কত যাচ্ছে -72 + 32 ইকুয়ালস টু ফ্যারেনহাইট, তো সেটা কত হচ্ছে -40 ডিগ্রি ফ্যারেনহাইট। তাহলে -40 ডিগ্রি যদি সেলসিয়াস হয় তাহলে -40 ডিগ্রি কী হবে সেটি ফ্যারেনহাইট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, উইথ হেল্প অফ কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। এগুলোর মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাকশন কোনটি হেল্প করে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে ইলেকট্রন। এবারে এখানে তোমাদেরকে বলে দিই মেটালের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু অ্যাপ্লিকেবল কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু আয়ন্স হয়, ওয়াটারের ক্ষেত্রে কিন্তু আয়ন্স হয়। ডিস্টিল ওয়াটারের মধ্যে কিন্তু কোনো ইলেকট্রিসিটি পাস এ কারণে করে না কারণ ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো কিন্তু তোমার আয়ন্স থাকে না, ঠিক আছে, কোনো আয়ন্স থাকে না। ক্লিয়ার? তো সে কারণে ডিস্টিল ওয়াটার দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি তোমার পাস করে না। আয়ন্স বলতে মুভেবল আয়ন্স কোনো কিন্তু থাকে না, হাইড্রোজেন মানে H2O এর উপরে যখন এটা ডিস্টিল ওয়াটার থাকে H2O টা তখন তার কিন্তু মুভেবল কোনো আয়ন্স থাকে না,
ঠিক আছে, তো সে কারণে কিন্তু সেটা থেকে কোনো ইলেকট্রিসিটি পাস করে না। আর মেটালের ক্ষেত্রে কী হয়, ইলেকট্রন থাকে, ইলেকট্রন কী হয়, ইলেকট্রিসিটি পাস করে। ক্লিয়ার? একটু দেখে নিই এরপরে, দ্য আউটারমোস্ট ইলেকট্রন ইন দ্য মেটাল আর held loosely because of which they can move from one to another atom. That's why metal are excellent conductor of electricity beside liquid conduct electricity by different means. তো আউটারমোস্ট ইলেকট্রন কী হয়, মেটালের মধ্যে কী থাকে, আউটারমোস্ট ইলেকট্রন যেগুলো থাকে সেগুলো কিন্তু লুজলি থাকে, আর এই ইলেকট্রনগুলো কিন্তু একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটম গিয়ে তারা কিন্তু ইলেকট্রিসিটি পাস করে, আর এই কারণেই মেটাল আর গুড কন্ডাক্টর কী হয়, ইলেকট্রিসিটি হয়। আর লিকুইডের ক্ষেত্রে কী হয়, কমপ্লিটলি আলাদা হয়, আয়ন্সের উপরে ডিপেন্ড করে তাই কন্ডাকশন অফ ইলেকট্রিসিটিটা, ঠিক আছে, ফ্রি অথবা মুভেবল আয়ন্স। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, উইচ ওয়ান ইজ নট অ্যান এক্সাম্পল অফ অর্গানিক অ্যাসিড। তো এগুলোর মধ্যে অর্গানিক অ্যাসিডের এক্সাম্পল কোনটি নয়? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এইচ, ঠিক আছে, HNO3। তিনটে যে কমন আমরা মিনারেল অ্যাসিডের ব্যাপারে জানি সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর একটা হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো দেখে নিই এরপরে, দেয়ার আর টু বেসিক টাইপ অফ অ্যাসিড, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। দুটো কিন্তু অর্গানিক এবং দুটো কিন্তু অ্যাসিড হয়, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অ্যাজ এ গ্রুপ অর্গানিক অ্যাসিড আর জেনারেলি নট অ্যাজ স্ট্রং অ্যান্ড ইনঅর্গানিক অ্যাসিড। তাহলে অর্গানিক অ্যাসিড সেগুলো হচ্ছে কিন্তু আমরা কী বলি, উইক অ্যাসিড বলি। অর্গানিক অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড বলি কারণ এগুলো কিন্তু ন্যাচারাল সোর্স থেকে এর জন্য আমরা এগুলো এক্সট্রাকশনের পাই। আর ইনঅর্গানিক অ্যাসিড সেগুলো হয় কি মিনারেল অ্যাসিড, সেগুলো কিন্তু স্ট্রং হয়। ক্লিয়ার? দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য টু অফ দ্য প্রেজেন্স অফ কার্বন ইন কম্পাউন্ড, ইনঅর্গানিক অ্যাসিড ডু নট কন্টেন কার্বন। দুটোর যে মেন ডিফারেন্স তার মধ্যে কি হচ্ছে, অর্গানিক অ্যাসিডের কিন্তু কার্বন কম্পাউন্ড থাকবে, কার্বন থাকবেই অর্গানিক অ্যাসিডে, কিন্তু ইনঅর্গানিক অ্যাসিডে কিন্তু কোনো প্রেজেন্স অফ কার্বন থাকবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিন্তু বেসিক ডিফারেন্স। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য রেডিয়াস অফ উইচ ইজ হাইয়েস্ট। তো এগুলোর মধ্যে কার রেডিয়াস সব থেকে বেশি? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সেটা হচ্ছে ইলেকট্রন। তো এগুলোর মধ্যে ইলেকট্রনের রেডিয়াস কিন্তু সব থেকে বেশি। একটা ছবি দেখাচ্ছি, তোমরা এখান থেকে জিনিসটা বুঝতে পেরে যাবে। অ্যাটমের হচ্ছে 10⁻⁻10, নিউক্লিয়াস হচ্ছে 10⁻⁻14, প্রোটনে হচ্ছে 10⁻⁻15, নিউট্রন হচ্ছে 10⁻⁻15, ইলেকট্রন হচ্ছে 10⁻⁻18। 1 অ্যামস্ট্রং হচ্ছে 10⁻⁻10 মিটার। এগুলো সব কিন্তু মিটারে, ঠিক আছে, এর ইউনিটগুলো কিন্তু সব মিটার। বুঝতে পারলে? তাহলে সব থেকে হাইয়েস্ট রেডিয়াস কার হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, অ্যাটমিক ওয়েট অফ এনি এলিমেন্ট ইজ জেনারেলি কম্পেয়ার টু দ্য অ্যাটমিক ওয়েট অফ ড্যাশ। তো আমরা যখনই কোনো এলিমেন্টের অ্যাটমিক ওয়েটটা যদি আমরা কম্পেয়ার করি, তো কোন এলিমেন্টের সাথে তার অ্যাটমিক ওয়েটটাকে আমরা জেনারেলি কম্পেয়ার করি? সবসময় দেখবে আমরা কম্পেয়ার করি হচ্ছে কার্বন 12, ঠিক আছে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, অ্যাটমিক মাস হচ্ছে কত? 12। তো C12 সাথে কিন্তু আমরা জেনারেলি অ্যাটমিক ওয়েটটাকে কম্পেয়ার করি অন্য এলিমেন্টের। ক্লিয়ার? এটা দেখে নিয়ে ব্যাপারে, 1 অ্যাটমিক মাস ইউনিট ইজ ডিফাইন্ড 1/12 মাস অফ C আইসোটোপ। তাহলে 1 অ্যাটমিক মাস আমরা কীভাবে ডিফাইন করি? 1/12 মাস অফ 12 C আইসোটোপ। ক্লিয়ার? Thus atomic mass of element is relative and carbon 12 atom mass is taken as standard for comparing. আর সে কারণেই আমরা যখনই কোনো এলিমেন্টের অ্যাটমিক ওয়েটটাকে কম্পেয়ার করি, তো তার সাথে যে কম্পেয়ার করি কোন এলিমেন্টের, তার সেটা হচ্ছে কার্বনের অ্যাটমিক ওয়েটটা আমরা জেনারেলি কম্পেয়ার করি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 7, আর অ্যাটমিক মাস হচ্ছে কত? সেটা হচ্ছে 14। ক্লিয়ার? অপশন সিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটু দেখে নিই এরপরে, নাইট্রোজেন ইজ কেমিক্যাল এলিমেন্ট উইথ সিম্বল N and atomic number 7. It was first discovered and isolated by Scottish physician Daniel Rutherford in 1772. তো নাইট্রোজেনের সিম্বল কি হচ্ছে? N, আর এটি ডিসকভার হয়েছিল, কে ডিসকভার করেছিলেন? স্কটিশ ফিজিশিয়ান, উনি হচ্ছেন ড্যানিয়েল রাদারফোর্ড। উনি 1772 সালে এটাকে ডিসকভার করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ইন অ্যান এক্সোথার্মিক রিয়াকশন ড্যাশ ইজ অবজার্ভড। তো দু রকমের রিয়াকশন হয়, একটা হচ্ছে এক্সোথার্মিক আর একটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্সোথার্মিক রিয়াকশানে হিটটা কি হয়? বেরায়, আর এন্ডোথার্মিক রিয়াকশানে কি হয়? হিটটা এন্টার করে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশানে কি হয়? হিট ইজ ইভলভ। অপশন বিটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এক্সোথার্মিক রিয়াকশন আর রিয়াকশন অফ প্রসেস দ্যাট রিলিজড এনার্জি usually in the form of heat or light.
In an exothermic reaction, energy is released because the total energy of the product is less than total energy of the reactant. তাহলে এক্সোথার্মিক রিয়াকশানে কী হয় সেটা হচ্ছে একটা রিয়াকশন অথবা প্রসেস যেখানে এনার্জি কী হয় রিলিজড হয়, হিট অথবা লাইটের ফর্মে কিন্তু এনার্জি রিলিজড হয়, সেটাকে বলি আমরা কি এক্সোথার্মিক রিয়াকশন। এখানে কি হয় এনার্জি ইজ রিলিজড বিকজ দ্য টোটাল এনার্জি অফ প্রোডাক্ট ইজ লেস দেন টোটাল এনার্জি অফ দ্য রিয়াক্টেন্ট। এখানে হিটটা এই কারণে রিলিজড হয় কারণ এখানে টোটাল এনার্জি যেটা হয় প্রোডাক্টের টোটাল এনার্জি কিন্তু সেটা হচ্ছে কি লেস রিয়াক্টেন্টসের সাথে কম্পেয়ার যদি করি, তাহলে প্রোডাক্টের যে এনার্জি হয় সেটা কিন্তু হয় লেস যদি আমি কম্পেয়ার করি রিয়াক্টেন্টের সাথে, সে কারণে সেটা কিন্তু এনার্জি কী হয় রিলিজড করে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেন কি আছে, which of the following is the most fundamental property of element? তো এগুলোর মধ্যে এলিমেন্টের সব থেকে মোস্ট ফান্ডামেন্টাল প্রপার্টি কোনটি? তাহলে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে দেখেছি এলিমেন্টগুলো যে সাজানো আছে বা মেন্ডেলিভও যে সাজিয়েছিলেন পিরিয়ডিক টেবিলটা সেটা কিসের বেস করে সাজিয়েছিলেন, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপরে বেস করে সাজিয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি আমাদের পিরিয়ডিক টেবিলে এলিমেন্টের যে ফান্ডামেন্টাল প্রপার্টি সেটা হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। আর এই অ্যাটমিক নাম্বারের ইনক্রিজের অনুযায়ী কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলে মডার্ন পিরিয়ডিক টেবিল বলো বা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল বলো এই পিরিয়ডিক টেবিলে কিন্তু এলিমেন্টগুলোকে সাজানো আছে অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? তো দেখে নিয়ে ব্যাপারে অ্যাটমিক নাম্বার ইজ দ্য মোস্ট কমন ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এনি এলিমেন্ট। তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে যে কোনো এলিমেন্টের সব থেকে মোস্ট কমন ফান্ডামেন্টাল প্রপার্টি। ক্লিয়ার? চলো আজকের শেষ প্রশ্ন কি আছে, ভোল্টাইক সেল ওয়াজ ইনভেন্টেড বাই আ সায়েন্টিস্ট অফ ড্যাশ। কোন দেশের সায়েন্টিস্ট ভোল্টাইক সেলটি ইনভেন্ট করেছিলেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, ইটালি। তো ইটালির একজন সায়েন্টিস্ট অ্যালেজান্ড্রো ভোল্টা উনি কিন্তু ইনভেন্ট করেছিলেন ভোল্টাইক সেলটি। একটু দেখে নিই এর ব্যাপারে। অ্যালেজান্ড্রো ভোল্টা বর্ন ইন 18 February 1745 Como, Lombardy, Italy, died in March 5th 1827 Como, Italian physicist whose invention of electric battery provided the first source of continuous current. তো অ্যালেজান্ড্রো ভোল্টা উনি জন্ম নিয়েছিলেন 18 ফেব্রুয়ারি 1745 সালে কোমো লম্বার্ডে ইটালিতে এবং উনি মারা যান 5 মার্চ 1827 সালে কোমোতে। উনি একজন ইটালিয়ান ফিজিসিস্ট যিনি ইনভেনশন করেছিলেন প্রথম ব্যাটারি দিয়ে কন্টিনিউয়াস কারেন্ট, সেটা হচ্ছে কি ভোল্টেক সেল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা সায়েন্সের উপরে কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ইনকেস কোথাও ডাউট থাকে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়া হবে। ক্লিয়ার? আর একটি ছোট্ট রিকোয়েস্ট সকলের কাছে, যারা এখনও আমাদের WBCS প্রিলিমস 2021 মক টেস্ট সিরিজে এনরোলমেন্ট করনি তারা কিন্তু অতি শীঘ্র এনরোলমেন্ট করে নিতে পারো, কারণ আর কিছুদিনের মধ্যে কিন্তু আমরা এই প্যাকেজটি আমাদের শেষ হতে চলেছে। ক্লিয়ার? তো যারা এখনও এনরোলমেন্ট করনি তারা অবশ্যই কিন্তু আমার 50 যখন তোমরা কোডটা ইউজ করবে এনরোলমেন্ট করার সময় তখন তোমরা কিন্তু সরাসরি 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। খুবই এফেক্টিভ কোর্সটা, অনেকে কিন্তু এগুলোর মধ্যে এনরোলমেন্ট করেছে, তাদের ফিডব্যাক কিন্তু অত্যন্ত ভালো। তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, পার্সোনাল রিকোয়েস্ট এটা, তোমরা কিন্তু এই WBCS যে প্রিলিমস 2021 যারা ভালো করে প্রিপারেশন করতে চাইছো বা যারা লাস্ট মিনিট প্রিপারেশন করে নিজের মানে প্রিপারেশনটাকে আরও বেটার থেকে বেস্ট করতে চাও তারা অতি অবশ্যই কিন্তু এই মক টেস্ট যে টেস্ট সিরিজটা আছে সেটা তোমরা কিন্তু এনরোলমেন্ট করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য AMAR50 কোডটা ইউজ অবশ্যই তোমরা কিন্তু করতে ভুলবে না। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করো, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটি প্রেস করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড করা হবে চ্যানেলে তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।